আমরা আগের দিন যে আহ, আলোচনাটা করছিলাম সেই আলোচনাতে আমরা দেখছিলাম যে শতকরা বা পার্সেন্টেজ, এই শতকরার অনেক রকম আহ প্রয়োগ হতে পারে। তো শতকরার এই যে প্রয়োগ, এই প্রয়োগগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে একটা প্রয়োগের কথা বলবো, যেটা লাভ ও ক্ষতি, যেটা আগের দিনকে আমরা একটু বলেছি। কিন্তু আমরা আজকে যে প্রয়োগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরল সুদ। তো লাভ ক্ষতির ব্যাপারটা আমি আগের দিন একটু বলছিলাম যে ধরো তুমি কোনো একটা জিনিস কিছু দামে কিনেছো, আবার সেটাকে একটু বেশি দামে বিক্রি করলে তোমার হলো লাভ, কম দামে বিক্রি করলে তোমার হলো ক্ষতি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আহ এই যে লাভ বা ক্ষতি যাই হচ্ছে না কেন, এটা আমরা কি করে প্রতি 100-তে কত এটা হিসাব করতে পারি। তার কারণ আমরা যদি বলি যে একটা জিনিস কেনা বা বেচায় লাভ হলো 2 টাকা, তো প্রশ্নটা তো হবে যে 2 টাকা তো লাভ হলো, আমি জিনিসটা কিনেছিলাম কততে, 1 টাকায় না 100 টাকায় না 1 কোটি টাকায়? তার উপরই তো আমার অনুপাতে লাভটা কত, যে যত টাকায় কিনলাম সেই বিচারটা হবে। তো সেই বিচারটা আমরা করা শিখবো। কিন্তু এই যে লাভ আর ক্ষতি, দেখো এই লাভ আর ক্ষতিটা আমরা কখন হিসাব করি? মোটামুটি যখন আমরা কোনো একটা ব্যবসার কথা চিন্তা করছি, অর্থাৎ কোনো একটা জিনিস কেনা হয়েছে, সেই জিনিসটাকে বেচে কিছু একটা লাভ করা হচ্ছে। তুমি দেখেছো তোমাদের বাড়ির কাছে যে দোকান আছে, সেই দোকানে যে জিনিসপত্র কেনা বেচা হয়, তারা তোমাকে যে দামে বেচে সেই দামে তো আর তারা যেখান থেকে জিনিসটা কিনেছে কেনে না। যদি তাই কিনে থাকতো তাহলে আর তার লাভ কি, তার চলবে কি করে? তো এটা গেল একটা ব্যবসার একটা দিক। সেই দোকানটা যে কাকু চালায় তার ওই ব্যাপারটা ভাবতে হয়। কিন্তু তারও আগে না আরেকটা বড় প্রশ্ন আছে। ওই জন্য আমি লাভ ক্ষতিটা হিসাব করার আগে অন্য আরেকটা হিসাব দিয়ে এই শতকরার প্রয়োগটা আজকে আলোচনা করব। তো তুমি তো একটা ব্যবসা শুরু করবে বা ধরো একটা দোকান খুলবে, তুমি নয় জিনিস কিনবে, সেটাকে বেচবে, বেচে লাভ করবে, এ তো খুব ভালো কথা। কিন্তু তোমার কাছে তো টাকাই নেই, বা টাকা আছে কিন্তু যতটা টাকা আছে তা দিয়ে অত বড় দোকান খুলে অত জিনিস কিনে সাজিয়ে গুছিয়ে বসা যায় না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে কারোর থেকে টাকা নিতে হবে। কারোর থেকে টাকা নেওয়া, এ তুমি যাকে বলবে সে তোমাকে যে টাকা দেবে তার কি মানে আছে? তো এইরকম কোনো একজন ব্যক্তির থেকে টাকা না নিয়ে বেশিরভাগ সময় এই ধরনের ব্যবসা শুরু করার জন্য ব্যাংক থেকে টাকা নেওয়া হয়। তো ব্যাংক থেকে যখন টাকা নেওয়া হয়, তোমরা লক্ষ্য করে দেখেছো যে ব্যাংক থেকে যেমন টাকা নেওয়া হয়, ব্যাংকে আবার টাকা জমাও রাখা হয়। তো একটা ব্যাংক এটা কিভাবে চলে বলো তো? তুমি নয় ভাবলে যে আমি ব্যাংক থেকে টাকা নেব, টাকা নিয়ে আমার এই দোকানটাকে বানাবো, ভালো কথা। কিন্তু ব্যাংক যে তোমাকে টাকাটা দেবে, তাতে ব্যাংক টাকাটা পাবে কোথা থেকে? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে নয় ব্যাংক টাকাটা কোথাও থেকে পেলো, কিন্তু ব্যাংক যে টাকাটা পেলো সেই টাকাটা যদি ব্যাংক তোমাকেই একই টাকা দিয়ে দেয়, তাহলে ব্যাংকের লাভটা কোথায়? অর্থাৎ এই যে লাভ ক্ষতির ব্যাপার, এখানে তোমারও একটা লাভ ক্ষতির ব্যাপার আছে, তুমি ব্যবসা করবে, আবার ব্যাংকেরও একটা লাভ ক্ষতির ব্যাপার আছে, কেননা ব্যাংকও তো একটা ব্যবসা। তো
এই ব্যাংকের ব্যবসাটা যে হিসাব করে চলে, সেই হিসাবটার নাম হচ্ছে সুদ বা ইন্টারেস্ট। এই লেখাটাকে আমি বড় করে গোল করলাম, তার কারণ হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা নিশ্চয়ই শুনেছো যে কেউ বলছে আরে ওই ব্যাংকে 5% ইন্টারেস্ট দিচ্ছে, কেউ বলছে আরে 5 কি রে, ওখানে 8% দিচ্ছে। হয়তো তোমাদের মতো যারা ছোট তারা এইসব আলোচনা খুব একটা করে না, কিন্তু বাড়িতে তোমাদের যারা বড় আছে, যারা ব্যাংকে আহ টাকা পয়সার হিসাব যাদের খুব করতে হয়, তারা কিন্তু এই হিসাবটা খুব করে। আর তোমাদেরও তো এখন অনেকের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, যেখানে আহ সরকার তোমাদের বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো দেয়, সেই সুযোগ সুবিধার টাকাগুলো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে। বা কেউ হয়তো তোমাদেরকে কোনো আহ যে একটা উপহার দিল টাকা পয়সা, সেটাও তোমরা রাখতে পারো, জমিয়ে রাখতে পারো। তো তোমরা ছোট হলেও তোমাদের ব্যাংকের সম্বন্ধে একটা ধারণা তৈরি করাটা, এটা খুব একটা অবাস্তব আজকের দিনে অন্তত নয়। তো আমি তোমাদেরকে দুটো কথা বলছিলাম। এক হচ্ছে যে ব্যাংক যে তোমাকে একটা টাকা দেবে দোকান খোলার জন্য, সেই টাকাটা ব্যাংক কোথা থেকে পাবে? সেই টাকাটা কিন্তু ব্যাংক পাবে তোমার আমার মতোই যারা ব্যাংকে টাকা জমা রাখে, সেই জমা টাকা থেকে। তো ব্যাংকে টাকা জমা রাখাটা তোমরা নিশ্চয়ই শুনেছো যে এটা একটা খুবই আহ সাধারণ ব্যাপার, যার জন্য সব বাড়িতে যারা যারা বড়রা আছে তাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, একটা বা তার থেকে বেশি। তো সেই ব্যাংক অ্যাকাউন্টে কি হয়, কিছু টাকা জমা পড়ে। জমা কিভাবে পড়ে? যার টাকা সে হয়তো জমা দেয়, বা তাকে কেউ টাকা দিল, সেই টাকাটাও জমা পড়লো। তো এই তো জমা পড়া। জমা পড়লে সবার খুব আনন্দ হয়, ব্যাংকে টাকা বেড়ে গেল, মানে তোমারই টাকা ব্যাংকে রাখা হচ্ছে, সেই টাকাটা বেড়ে গেল। কিন্তু আরো একটা আনন্দের কারণ আছে। কেন বলো তো? ধরো তুমি তো বলতেই পারো যে আমার টাকা আমি ব্যাংকে না রেখে বাড়িতে রাখবো, অসুবিধা কি আছে? তোমার বন্ধু তোমাকে বলবে ধুর বোকা, তুই বাড়িতে রাখবি, চোর ডাকাত এসে সব টাকা নিয়ে চলে যাবে। কিন্তু ধরো যে তোমার বাড়িতে এমন একটা সুরক্ষার ব্যবস্থা আছে, যাতে চোর ডাকাত কেন, মাছিও গলার সুযোগ না পায়। তো সেটাও যদি হয়, তাহলেও কি তুমি সব টাকা বাড়িতে রাখবে? এটা একটা খুব আহ চিন্তা করার ব্যাপার। এটা বড়দের জন্য চিন্তা করার ব্যাপার নয়, কিন্তু তোমাকে যখন আমি এই প্রশ্নটা করলাম, তোমার একটা চিন্তা করার ব্যাপার। কেননা তোমার মনে যে ধারণা আছে, তাতে তুমি মনে করবে টাকাটা বাড়িতেই রাখি ব্যাংকেই রাখি, ব্যাপারটা তো একই হলো। কিন্তু ব্যাপারটা ঠিক এক হলো না। কেন বলো তো? তার কারণ হচ্ছে তুমি ব্যাংকে যে টাকাটা জমা রাখছো, সেই টাকাটা ব্যাংক কিন্তু বিভিন্ন জায়গায় খাটাচ্ছে, যাকে ভালো বাংলায় বলে বিনিয়োগ করছে। কিরকম? ধরো তুমি ব্যাংকে কিছু টাকা রাখলে, এরকম তোমার মতো লক্ষ লক্ষ মানুষ তারা ব্যাংকে টাকা রাখলো। তো এই পুরোটা জমে কিন্তু অনেক টাকা হয় ব্যাংকে। তুমি ভাবছো তোমার টাকা আর কত, কিন্তু সেটা বড় কথা না। একজনের টাকা হয়তো কম, কিন্তু এইরকম একজনের জায়গায় লক্ষ বা কোটি জন হয়ে গেলে তখন টাকা অনেক হয়ে যায়। চিন্তা করো না, ধরো একটা ব্যাংকে 1 কোটি মানুষ টাকা জমাচ্ছে, এক একজন 1 টাকা করে জমালেও হয়ে যায় 1 কোটি টাকা। কোথায় এক আর কোথায় 1 কোটি, কত তফাৎ। তো সেই জন্য ব্যাংকের হাতে এক সময় অনেক টাকা থাকে। তো সেই টাকাটা দিয়ে ব্যাংক কি করে? যার দরকার তাকে দেয়। ধরো কেউ একটা বাড়ি বানাবে, তো বাড়ি বানাতে গেলে তার টাকা দরকার। তো সেই টাকাটা যখন দরকার সে কি করবে? সে তো আর কারোর কাছে চাইলে বাড়ি বানানোর অত টাকা তাকে দেবে না।
তো সে ব্যাংকে গেল, ব্যাংকে বলল যে আমাকে আপনারা একটু ঋণ দিন। এ কথা তোমরা নিশ্চয়ই শুনেছো, ব্যাংক ঋণ দেয় মানে ধার আর কি। যে ঠিক আছে, বাড়ি বানানোর টাকাটা দিয়ে দিলাম, সেই টাকা দিয়ে বাড়িটা বানানো হলো। কিন্তু ব্যাংক তো কোনো লাভ না রেখে তোমাকে দেবে না টাকাটা। ব্যাংক তো আর তোমার বাবাও নয় আর মাও নয় যে কোনো লাভ ছাড়াই তোমাকে তোমার প্রয়োজনের জন্য ভালোবেসে তোমাকে টাকা দেবে। তো ব্যাংক কি করবে? ব্যাংক বলবে ঠিক আছে, তোমার দরকার আছে, তোমাকে আমি টাকা দিচ্ছি। তো তুমি আমাকে যখন টাকাটা ফেরত দেবে, ফেরত তো দেবেই, কিন্তু যত টাকা তোমাকে দিচ্ছি তার থেকে তোমাকে বেশি টাকা ফেরত দিতে হবে। তার কারণ হচ্ছে যে তোমাকে তো আমি একটা সুবিধা পাইয়ে দিয়েছি। তার জন্য তোমাকে, তোমার একটা কাজ হচ্ছিল না, আমি সেই কাজটা অনেকটা টাকা দিয়ে সেই কাজটা করতে আমি সুবিধা করে দিলাম। তার জন্য যতটা টাকা দিলাম তুমি খালি ততটাই ফেরত দিয়ে দিলে তাহলে তো চলবে না, এই সুবিধার তো একটা মূল্য আছে। তার জন্য তোমাকে একটা সুদ দিতে হবে। যেমন বাড়ি বানানোর সুদকে বলে গৃহ ঋণের সুদ। তো কিরকম সুদ? বললো যে তোমাকে 10% সুদ দিতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, 10 সংখ্যাটা হিসাব করতে সুবিধা হয় সেই জন্য 10% বা 10% সুদ। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে ধরো আমি ব্যাংক থেকে 100 টাকা নিয়েছি, 1 বছর পরে আমার ব্যাংকে 100 টাকা তো ফেরত দিতেই হবে। সেই 100 টাকার 10% অর্থাৎ 100 গুণ 10 ভাগ 100, অর্থাৎ আমি যদি বলি 100 এর 10%। আমি হিসাবটা এখানে লিখছি যাতে তোমরা এটাকে দেখে বুঝতে পারো। আমরা আগে দেখেছি শতাংশ কি করে হিসাব করতে হয়। মানে 10 টাকা, অর্থাৎ তুমি ব্যাংককে তোমার ফেরত দিতে হবে এই সুদটা তো বটেই। এই এই 10 টাকা যেটা, এটা হচ্ছে সুদ। এই সুদটা কত? 10 টাকা। আর এই 100 টাকাটাকে বলে আসল। তাহলে আমাকে ফেরত দিতে হবে 100 টাকাটা, যেটা আসল টাকাটা আমি নিয়েছিলাম, আর তার থেকে 10 টাকা বেশি, অর্থাৎ 110 টাকা আমাকে ফেরত দিতে হবে। তাহলে ব্যাংক তো বেশি টাকা পেয়ে গেল। তো এটাই হচ্ছে ব্যাংকের লাভ। তো ব্যাংক কি করছে? ব্যাংক যেহেতু বেশি টাকা পেয়ে গেল, ব্যাংক আবার এই টাকাটা কোথা থেকে পেল? না তোমার আমার মতো লোকেরা ওই টাকা জমা রেখেছে তাই। তাহলে এই যে টাকা জমা রেখেছে, তার জন্যই ব্যাংক এই টাকাটাকে জড়ো করে লোককে দিতে পেরেছে ধার। তো সেটার জন্য এই তোমার আমার মতো লোককে ব্যাংক একটা পুরস্কার দেবে। সেই পুরস্কারটা কি? না আমাদেরও একটা সুদ দেবে। অর্থাৎ আমি ব্যাংকে যে টাকাটা রেখেছিলাম সেই টাকাটার উপরে ব্যাংক আমাকে একটু বেশি টাকা দেবে। ততটা বেশি টাকা দেবে না যতটা ব্যাংক ঋণ দিয়ে অন্য লোকের থেকে নেয়। অর্থাৎ ব্যাংক যদি ঋণ দিয়ে 10% করে সুদ নেয় অন্য লোকের থেকে, তোমাকে আমাকে হয়তো আমরা যা টাকাটা রেখেছি তার থেকে ব্যাংক 5%, 6% এরকম দেবে। না হলে আর ব্যাংকের লাভ কোথায় বলো? যে ব্যাংক একজনকে ঋণ দিল, তার থেকে ব্যাংক যা টাকাটা সুদ হিসেবে পেলো সেটাই যদি আবার ব্যাংকে যারা টাকা জমা রেখেছে তাদেরকে ব্যাংক দিয়ে দেয়, তাহলে ব্যাংকের কোনো লাভ নেই। তাহলে আমি বা তুমি, আমরা ব্যাংকে যে টাকা জমা রাখি, ব্যাংক আমাদেরকেও ব্যাংক একটা সুদ দেয়, কিন্তু কম। তো এই আমি বাস্তবের যে ব্যাংক কি করে চলে, একটা ব্যবসা করতে গেলে ব্যাংকের থেকে টাকা নিলে কি হয়, এইগুলো তোমাদেরকে একটু বললাম এই কারণে যে এই যে অঙ্কগুলো আমরা করব, এটা কিন্তু আমাদের রোজকার এই যে টাকা পয়সার হিসাব, ব্যাংকে টাকা রাখা, ব্যাংক থেকে টাকা তোলা, এই সমস্ত বিষয়ের উপরই দাঁড়িয়ে আছে। সেই জন্য যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করাটা তো এইসব অঙ্ক করতে গেলে আমরা করব, কিন্তু আমরা যেটা আরো বেশি করে বোঝার চেষ্টা করব যে আমাদের বাস্তবে আমরা যা করি রোজকার, তার সাথে এর কি যোগ আছে। তো এটা করতে গেলে আমরা এই যে ব্যাংক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে একটু বুঝি। দেখো এখানে আমরা একটা ছবি এঁকেছি, দেখো এখানে একটা ব্যাংক, তার একটা নাম দেওয়া আছে, ধরো এবিসি ব্যাংক।
এরকম নামের ব্যাংক আছে কি নেই আমি জানি না, যা হোক একটা নাম ধরো এবিসি ব্যাংক। এই ব্যাংকটা দেখেছো তো কত উঁচু বাড়ি, এরকম বাড়ি তোমরা কজন দেখেছো আমি জানি না, এটা বিরাট বড় একটা ব্যাংক। তো এই ব্যাংকে আমার এই গো ভোলা কাকু, চোখে গোল যে চশমাটা দেখেছো কিরকম বিচিত্র রকমের গোল চশমা, তো এই কাকু ব্যাংকে টাকা জমা রাখবে। কাকুর হাতে বেশ কিছু টাকা এসছে, কাকু যাবে। তো কাকু কি করলেন, কাকু ব্যাংকে গিয়ে ব্যাংকের যে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট মানে কি বলতো, যে তোমারটা যে টাকা আর আরেকজনের টাকা, এগুলোকে তো ব্যাংক একসাথে মানে হয়তো ব্যবহার করতে পারে একসাথে, কিন্তু আলাদা করে তো সেগুলোকে চিহ্নিত করে রাখতে হবে। তার কারণ তোমার টাকা সেটা যদি দুদিন পরে ব্যাংকের সবকিছুর মধ্যে মিশে যায়, আরেকজন বলবে ওটা আমার টাকা। তাহলে তোমার যে টাকা, সেটার জন্য ব্যাংকে একটা আলাদা অ্যাকাউন্ট বলে, সেই অ্যাকাউন্টটা খোলা হবে। তো এইরকম এই কাকুর, এই গোপলা কাকুর ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য উনি গেলেন। উনি গিয়ে কি করলেন, উনি একটা টাকা দিয়ে অ্যাকাউন্টটা খুললেন। তো এই যে টাকাটা, এই টাকাটা উনি প্রথমে দিলেন, দিয়ে তো খুললেন। আবার এই কাকু মাসে মাসে মাইনে পান। এই কাকু একটা চাকরি করেন, যে চাকরির থেকে মাসে মাসে তাকে মাইনে দেওয়া হয়, সেই টাকাটাও ব্যাংকে আসে। তাহলে ব্যাংকে যখন টাকাটা এলো, সে ওনার চাকরি থেকেই হোক, কেউ ওনাকে দিলেন, উনি নিজেই নিয়ে গেলেন, এটা হচ্ছে ওনার যেটা টাকা, সেই টাকাটাই উনি ব্যাংকে জমা করলেন। এই টাকাটাকে বলে আসল বা প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে এইটা আসল বা প্রিন্সিপাল কি, যেটা যে টাকাটা ধরো আমার, আমি ব্যাংকে জমা রাখলাম, বা যে ব্যাংক থেকে ধার নিচ্ছে, যে টাকাটা সে ব্যাংক থেকে ধার নিল বাড়ি করার জন্য, তুমি যেভাবেই বলো, হয় তুমি ব্যাংকে দিলে, যেখানে ব্যাংক যেন তোমার থেকে ঋণ নিল, আবার ব্যাংক আরেকজনকে ঋণ দিল বাড়ি করার জন্য, ব্যাপারটা একই রকম অনেকটা। অর্থাৎ যেটা যে টাকাটা প্রথমে দিয়ে শুরু হলো, সেটা হচ্ছে আসল বা প্রিন্সিপাল। তো এই টাকাটা আমরা তো একটু আগে শুনলাম গল্পটা, যেই টাকাটা সময়ের সাথে সাথে বাড়বে। কিভাবে বাড়বে, সেটা কত হারে বাড়বে, সেটাই হচ্ছে ইন্টারেস্ট। তো ইন্টারেস্টটা কিভাবে হয়, দুরকম ভাবে হয়। একটাকে বলে সরল সুদ, যেটাকে আমরা এই তোমাদের ক্লাসে আলোচনা করব। আরেকটা সরল হলে তোমরা ভাবতে পারো জটিল সুদ বলে কিছু আছে কিনা। ওই হ্যাঁ হ্যাঁ, অনেকটা জটিলই ঠিক, একটু সরলের থেকে আলাদা, তবে খুব জটিল নয়। তাকে বলে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি নামটা তোমাদের বললাম এই কারণে, যে এরকম নামের যে জিনিস আছে, সেটা সাথে তোমাদের পরিচয় করে দেওয়ার জন্য। নয়তো তোমরা ভাববে খালি সরল সুদ বলেই হয়। তোমাদের যে অঙ্ক আছে বইতে, তোমাদের ক্লাসে, সেটা কিন্তু শুধু সরল সুদ, সেখানে এই চক্রবৃদ্ধি এইসব খটোমটো জিনিস নেই। তো সরল সুদ ব্যাপারটা কি আমরা একটু বুঝি। ধরো তোমার আসল হচ্ছে, প্রিন্সিপাল যেটা, সেটা হচ্ছে 100 টাকা। আমি বললাম যে বার্ষিক সরল সুদ হচ্ছে 5%। তার মানে কি, তার মানে আসল যদি 5 টাকা হয়, সময় যদি 1 বছর হয়, তাহলে তুমি সুদে পাবে কত, 5 টাকা। এটাই হচ্ছে বার্ষিক সরল সুদ, 5%। তার মানে আরেকবার বলি, কোন টাকার বার্ষিক সরল সুদ 5%, তার মানে হচ্ছে
5 প্রতি শতকে, অর্থাৎ প্রতি 100 টাকায়। তার মানে হচ্ছে তুমি যদি 100 টাকা জমা রাখো, তার 1 বছরে তোমার 5 টাকা সুদ, অর্থাৎ ওই 100 টাকার থেকে 5 টাকা বেশি তোমার ঘরে চলে আসবে, যেটাকে বলে তোমার অ্যাকাউন্টে চলে আসবে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা থেকে আমরা যতটা টাকা রেখেছি যত সময় ধরে, তার জন্য সুদের হিসাব করতে পারি। এবারে ধরো আমি টাকাটা যদি 2 বছর রাখি, তাহলে কি হবে? দেখো, আমরা এভাবে ভাবতে পারি যে 1 বছরে আমার 5 টাকা যদি সুদ হয়, তাহলে 2 বছরে কত হবে? 5 দুগুণে 10 টাকা সুদ। তো এইটা যে আমরা ভাবলাম, এইটা ভাবতে গিয়ে আমরা একটা জিনিস বললাম না, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা ধরে নিয়েছি কিন্তু টাকাটা 100 টাকাই আছে, তার উপরে 1 বছরে কত সুদ, 2 বছরে কত সুদ, আমরা 1 বছরে এত হলে 2 বছরে কত গুণ করে ঐকিক নিয়মে বার করছি। কিন্তু তুমি যদি আবার এভাবে ভাবো যে 100 টাকা যদি এখন হয়, তাহলে 1 বছর পরে সেই 100 টাকাটা হয়ে যাবে 105 টাকা। তাহলে 1 বছর পরে যদি তুমি তোমার হিসাব করাটা শুরু করো, তাহলে তখন তোমার নতুন আসলটা দাঁড়াবে 105 টাকা। এটা হচ্ছে নতুন আসল। তাহলে আমার আসল যদি 100 টাকা হতো, সুদ হতো 5 টাকা। তাহলে আসল 105 টাকা যদি হয়, তাহলে সুদ 5 টাকার একটু বেশি হবে। তার মানে তুমি যদি 100 টাকা এখন রাখো, আর 1 বছর পরে সুদ আর আসল মিলে যে টাকাটা তুলে নাও, অর্থাৎ 105 টাকা, সেটাকে আবার নতুন করে রাখো, তাহলে পরের বছর তুমি বেশি সুদ পাবে, তাই তো? তো এটাই ব্যাংকে কিন্তু হয়, কিন্তু এই নিয়মটা সরল সুদ নয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি আসলটা বছরে বছরে আমার পরিবর্তন হয়ে গেল। বা অনেক সময় ব্যাংক দেখবে 1 বছরে আবার আহ যে 4টে ভাগ করে, মাসে ভাগ করে, এক একটা ভাগকে বলে কোয়ার্টার। 1 বছর 12 মাস, তার যদি আমি 4 ভাগের 1 ভাগ করি, তাহলে এক একটা হলো 3 মাস। তাহলে এটাকে মাসেও হিসাব করা যায়, কিন্তু ন্যূনতম যদি আমরা 1 বছরে হিসাব করি, তাহলে 1 বছর পরে আমার কাছে যে মোট টাকাটা হলো, সেই নতুন টাকাটা দিয়ে আমি পরের বছরের হিসাবটা শুরু করব, আমার ওই পুরনো 100 টাকাটা দিয়ে নয়। এটাই ব্যাংকে হয়। তো ওই হিসাবটাকে বলে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। কিন্তু আমরা তো প্রথম সুদের অঙ্ক শিখছি, সেই জন্য আমরা করব কি, আমরা ওই যে 1 বছর পরে আসলটাই আবার চেঞ্জ হয়ে যাচ্ছে বা পাল্টে যাচ্ছে, সেটা আর আমরা চিন্তা করব না। আমরা চিন্তা করব যে 1 বছর পরে যা, আবার 2 বছর পরে ওই একই আসলের উপরে ওইটা হিসাব হবে। অর্থাৎ 100 টাকা আসল থাকলে 1 বছরে ওটা 5 টাকা বাড়বে, 2 বছরে 10 টাকা বাড়বে, যদি 5% সুদ হয়। তো এবারে আমরা এখানে 5% বলে একটা উদাহরণ দিলাম, 100 টাকা বলে একটা উদাহরণ দিলাম, কিন্তু আমার আসল যে 100 টাকা হবে তার কোনো মানে নেই। আমার সুদ যে 5% হবে তারও কোনো মানে নেই। আর আমি কত বছর টাকা রেখেছি সেটাও যে 2 বছর হবে তার কোনো মানে নেই। তো তার জন্য এই পাতার উপরে একটা ফর্মুলা দেওয়া আছে, সূত্র দেওয়া আছে, যাতে তুমি যদি আসলটাকে বলো পি, সময়টাকে বলো টি, আর সুদের হারটাকে বলো আর, তাহলে পি গুণ টি গুণ আর ভাগ 100 হচ্ছে তোমার সুদ কতটা হলো তার হিসাব করা। কিন্তু আমি তোমাদের এই যে সূত্রটা বা ফর্মুলাটা আছে, এই ব্যবহারটা করতে খুব একটা উৎসাহ দেব না, বরং অঙ্কটা যেরকম দেওয়া থাকবে আমরা বুঝে বুঝে করব। কোথাও যদি দেখো এরকম সূত্র বা ফর্মুলা আছে, ওটাকে মন্ত্রের মতো মুখস্থ করে তাতে তুমি একটা বসিয়ে দিচ্ছ, উত্তর বেরোচ্ছে,
তুমি কিন্তু মাথাটা খাটাচ্ছ না। আর মাথাটা যেই খাটাচ্ছ না, অঙ্কটাকে একটু ঘুরিয়ে দিলে কিন্তু একটা সহজ অঙ্ক তুমি পারবে না। সেই জন্য আমরা এরকম সূত্র আছে আমরা জানলাম, কিন্তু একে আমরা ব্যবহার করব না। তো আমরা অঙ্কগুলো কি করে করব? চলো আমরা কয়েকটা অঙ্ক আজকে করি, করে এই অঙ্কগুলো কি করে করব সেটা শেখার চেষ্টা করি। এই পাতায় 4টে অঙ্ক আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর। এই 4টে অঙ্ক আমরা করব। সুরেশ মহেশের কাছ থেকে 6% সরল সুদে 36,000 টাকা ধার করেছে। তাহলে গল্পটা কিরকম হলো, যে মহেশের কাছে অনেক টাকা আছে, এবার সুরেশের টাকা চাই, কিন্তু সুরেশ ব্যাংকে গেলে ওকে কেউ পাত্তাই দেবে না। তো সুরেশ মহেশকে ধরেছে, ভাই মহেশ, আমাকে আমার 36,000 টাকা লাগবে একটা বিশেষ কাজের জন্য, তুমি আমাকে ধার দাও। মহেশ বলল ঠিক আছে দেব, কিন্তু তোমাকে তো একটু সুদ দিতে হবে। ব্যাংকে নয় দিলে ব্যাংক অনেক চক্রবৃদ্ধি সুদ টুদ বলবে, অনেক কিছু বলবে, আমি তোমাকে একটু কমিয়ে দিলাম আর সরল সুদে দিতে বললাম। আর তোমাকে আমি একটা সুবিধাও করে দিলাম, যে তুমি 4 বছর পরে এই টাকাটা ফেরত দেবে। অর্থাৎ তোমার এখনই তাড়া নেই যে তোমাকে আমি 36,000 টাকা দিলাম, আজ দিলাম কাল ফেরত দিতে হবে। তুমি 4 বছর পরে আমাকে এই যে মূল টাকাটা 36,000 আর এর যত সুদ হলো, এই পুরোটা, যাকে সোজা কথায় বলে সুদে মূলে, এই টাকাটা 4 বছর পরে তুমি আমাকে দেবে। তো ভালো কথা। আহ এবারে সুরেশ তো টাকাটা নিয়ে চলে গেল, কিন্তু সুরেশ আবার অঙ্কে খুব কাঁচা। সুরেশ তো হিসাব করতে পারছে না যে 4 বছর পরে মহেশকে কত টাকা ফেরত দিতে হবে। তো সুরেশ স্কুলের যে অঙ্কের মাস্টার মশাই, সেই অঙ্কের মাস্টার মশাইয়ের কাছে গিয়ে বলল যে স্যার, আমি যখন স্কুলে পড়তাম আপনার ক্লাসের সময় আমি ভীষণ ফাঁকি দিয়েছি, ঘুমিয়েছি, আর আকাশের দিকে তাকিয়ে থাকতাম যখন জেগে থাকতাম। আপনি কি যে পড়াতেন, আমার তো মাথার মধ্যেই আনতে ইচ্ছা করতো না। কিন্তু আজকে আমার টাকা পয়সা খরচ করতে গিয়ে এমন অবস্থা যে আপনার ক্লাসগুলো ভালো করে করিনি বলে আমি তো হিসাবই করতে পারছি না আমার কত টাকা ফেরত দিতে হবে। আপনি আমাকে স্যার একটু দেখিয়ে দেবেন? তো স্যার তো কি আর করবেন, স্যার সুরেশকে বলল যে দেখো সুরেশ, এর থেকে শিক্ষা পেলে তো স্কুলে যখন অঙ্কে টঙ্কের হিসাব হয় তোমরা ভাবো খালি পরীক্ষার জন্য, কিন্তু এখন দেখো তুমি বড় হয়েছো, তোমার এই টাকা পয়সা নিয়ে হিসাব তো করতে হচ্ছে। যদি এগুলো তুমি না শিখেছো, দেখো তোমার কত অসুবিধা। যাই হোক, তুমি তো আমার ছাত্র ছিলে, ক্লাসে তুমি যদিও বা ঘুমোতে, কিন্তু বিরক্ত খুব একটা করোনি। এই জন্য তোমাকে আমি এই অঙ্কটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো স্যার অঙ্কটা কি দেখালেন, চলো আমরা অঙ্কটা একটু দেখি। তো এই অঙ্ক করার সময় না আমি তোমাদেরকে একটা ছকে বাঁধা করার উপায় শিখিয়ে দেবো, আর তোমরা এই ছকে বাঁধা উপায়টাকে যদি আহ মেনে চলো, দেখবি এই অঙ্ক করা কোনো ব্যাপার না। প্রথমে দেখো কি শর্তটা রয়েছে সুদের। 6% সরল সুদ, তার মানে কি? তার মানে হচ্ছে আসল যদি 100 টাকা হয় আর সময় যদি 1 বছর হয়, এটাকে আমরা বছর লিখি, তাহলে সুদ কত হয়? আমরা একটু আগেই এটা দেখছিলাম, আগেরটা ছিল 5 দিয়ে, এটা 6% দিয়ে, তাহলে সুদ হলো 6 টাকা। ঠিক আছে, এবারে আমার প্রশ্নটা কি হচ্ছে, আসল যদি হয় 36,000 টাকা এবং সময় যদি হয় 4 বছর, তাহলে সুদ কত? দেখো অঙ্কটা আমরা একটা ছকের মধ্যে নিয়ে এলাম। তো এই ছকটা যেই আমরা দেখবো না, অঙ্কটা আমার কাছে জলের মতো সহজ হয়ে যাবে। তার কারণ
আমরা যে ঐকিক নিয়ম শিখেছি সেই ঐকিক নিয়মটা এখানে ব্যবহার করব। কিরকম? 100 টাকার, আমি একটু লিখি, দেখো লিখলে তোমরা চট করে বুঝতে পারবে, পুরো বাক্যটাই নয় লিখি। 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা, এটা দেওয়া আছে। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে? আমরা ঐকিক নিয়মে সব একে নিয়ে আসবো। 100 টাকার যত 1 টাকার 100 দিয়ে তাকে ভাগ করতে হবে। এবারে আমার টাকা কিন্তু 1 নয়, আমার টাকা হচ্ছে 36,000। তাহলে 36,000 টাকার 1 বছরের সুদ কত? 6 গুণ 100, 6 ভাগ 100 গুণ 36,000 টাকা। এটা বেড়ে যাবে, 1 এর জায়গায় অত হলে অত গুণ বাড়বে। কিন্তু আমার সময়টা 4 বছর, 1 বছর নয়। তাহলে 36,000 টাকার 4 বছরের সুদ কত? 1 বছরের এত হলে 4 বছরে তাকে 4 দিয়ে গুণ হবে। দেখো কত সোজা হয়ে গেল। ঠিক আছে, দেখো আমাদের ওই সূত্রটার মতোই কিন্তু হয়ে গেল। প্রিন্সিপাল পি, এটা হচ্ছে 36,000 টাইম টি, এটা হচ্ছে 4 বছর, আর ইন্টারেস্ট আই, এটা হচ্ছে 6%। তাহলে এই তিনটের গুণ ভাগ 100, এটাই কিন্তু শেষ অব্দি এলো। কিন্তু দেখো এটা আমি খুব সুন্দর করে হিসাব লিখে লিখে বার করলাম। তো এবার দেখো, এবার কাটাকাটি করে আমরা বার করব। সেই সোজা কাটাকাটির অঙ্ক আবার চলে এসছে। আমরা এটাকে কাটাকাটি করি। এই দুটো শূন্য এখানে কেটে দিলাম অন্তত। তার হলে এবারে আমার একটু গুণ করতে হবে। 4 6 24, এটা তাহলে হলো 24 গুণ 360 টাকা। 360 গুণ 24, ঠিক আছে। 4 6 24, 4 হাতে হলো 2, 4 3 12, 2 14, আর এটা হলো 0 6 2 গুণে 12, 2 হাতে হলো 1, 3 2 গুণে 6 কে 7, 720। তাহলে 8,640 টাকা। তাহলে মূল পরিমাণ সহ কত দিতে হবে? সেটা হচ্ছে, তাকে বলে অ্যামাউন্ট বা সুদে মূল। সুদে মূলে, সুদে মূলে, এটা হচ্ছে আসল প্লাস সুদ। এতটাই আমাকে ফেরত দিতে হবে, মানে আমাকে, মানে মহেশের কাছে সুরেশকে ফেরত দিতে হবে। তাহলে 36,000 টাকা যোগ 8,640, 36,000 আর 8,640। দেখো এখন যখন তোমরা যে অঙ্ক করছো, ছোটবেলার অঙ্কর আরো ছোটবেলার অঙ্কর থেকে যে তফাৎ, সেটা হচ্ছে আমরা এই যোগ বিয়োগ এগুলোকে তলায় তলায় কিন্তু অঙ্কের মধ্যে লিখছি না। কেননা অঙ্কের মধ্যে আমি অঙ্কের কথাটা লিখছি, কথার অঙ্কে। তা বলে কি বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগলে মুখে মুখে করবো? একদম নয়। আমাকে তো হিসাবটা ঠিক করে করতে হবে। তাহলে আমরা কি করব, খাতার ডান দিকে বা বাঁ দিকে একটা লাইন টেনে নেবো, যাকে আমরা বলবো রাফ কাজ। সেই রাফ কাজের মধ্যে আমরা হিসাবটা দেখাবো। এইখানে দেখো আমি রাফ কাজে হিসাবটা করছি। তাহলে আমি এটা পেয়ে গেলাম 44,640 টাকা। তাহলে এই অঙ্কটা আমরা দেখলাম, এটা খুব সোজা অঙ্ক। কিন্তু এই অঙ্কটা থেকে আমরা এই অঙ্ক করার কায়দাটা বুঝলাম। এবারে আমরা এই পাতার যে বাকি 3টে অঙ্ক করব, এখানে এই কায়দাটাকেই আমরা ব্যবহার করব। তাহলে চলো আমরা দেখি এই কায়দাটাকে আমরা কি করে ব্যবহার করব।
এবার আমরা 2 নম্বর অঙ্কটার দিকে নজর দেব। 2 নম্বর অঙ্কে কি বলা আছে দেখো, আমি একটু পরে যেটা লিখেছি মুছে দেব, তোমরা যদি না টুকে থাকো এটাকে টুকে নাও। ততক্ষণে আমরা 2 নম্বর অঙ্কটাকে একটু আলোচনা করা শুরু করি। 2 নম্বর অঙ্কে বলেছে যে আমাকে কিন্তু মূলধন বা আসলটা, এই মূলধনটা হচ্ছে আসল, আমাকে আসলটা কিন্তু আমার জানা নেই। আমাকে খালি বলা আছে যে 1 মাসে আমাকে এতটা সুদ পেতে হবে, এটা হচ্ছে সুদ। আর এইটা আমার বলা আছে সুদের হার। এই সুদের হার হচ্ছে, যখন আমাকে বলে, সেটা কিন্তু 1 বছরে, যদি কিছু না বলা থাকে তাহলে সুদের হার যত পার্সেন্ট মানে 1 বছরে, সেটা আমাকে বলা আছে। আর আমাকে বলা আছে 1 মাস, তাতে আমার 210 টাকা সুদ পেতে হবে। তাহলে আসল কত? তাহলে আমার যে অঙ্কটাকে আমি ছকে বাঁধবো, সেই ছকে দেখো আগের অঙ্কটা যে আমরা করেছিলাম তার মধ্যে যেটা জানা নেই সেটা আমি সবচেয়ে ডান দিকে লিখেছিলাম। এখানে আমার আসলটা জানা নেই, তাহলে এটাকে আমি সবচেয়ে ডান দিকে লিখব। তাহলে এইটাকে সবচেয়ে ডান দিকে লেখার জন্য আমি আমার লেখার ছকটা এভাবে সাজাবো। লেখার ছকটা আমি কোথা থেকে শুরু করব? আমার সুদের যে হারটা সেইটা থেকে শুরু করব। 7% সরল সুদের হার মানে হচ্ছে, আমি যদি 100 টাকা আসল রাখতাম তাহলে আমার 7 টাকা সুদ হতো। কতদিনে? 1 বছরে। তাহলে আমি ঘুরিয়ে বলতে পারি, যদি সুদ হতো 7 টাকা আর সময় হতো 1 বছর, তাহলে আসল হতো 100 টাকা। তার মানে 100 টাকা আসল যদি আমি রাখতাম তাহলে 1 বছরে আমি 7 টাকা সুদ পেতাম। এটাকে আমি এমন ভাবে লিখেছি, তার কারণ হচ্ছে আমার তো আসলটা কত সেটা বার করতে হবে। যদি আমি সুদ পাই 210 টাকা, আমার সময়টা যদি হয় 1 মাস, এটা 1 বছর মানে 12 মাস আমার ধরে নিতে হবে, তাহলে আমার আসল কত। দেখো অঙ্কটাকে আমি ছকে সাজিয়ে দিলাম। ছকে সাজালাম মানে হচ্ছে এবার আমি ঐকিক নিয়মটা ব্যবহার যে করব তাতে আমার খুব সুবিধা হবে। তো এবার চলো আমরা এটাকে ছকে বেঁধে ঐকিক নিয়মে কি করে করতে হয় সেইটা করি। তার জন্য আমরা আগের অঙ্কে যা লিখেছি সেটাকে আমরা মুছে দিই, যাতে কাগজটা পরিষ্কার হয়ে যায়। আমরা অঙ্কটা এবার কি লিখবো? 7 টাকা সুদ হলে সুদ 1 বছরে হলে আসল 100 টাকা। তাহলে 1 টাকা সুদ 1 বছরে হলে আসল কত টাকা? ওটা কমে যাবে। 1 টাকা যদি সুদ হতে হয়, 210 টাকা সুদ 1 বছরে হলে আসল কত? আবার বেড়ে যাবে। আমরা আগেই বলেছিলাম ঐকিক নিয়ম যখন তোমাদের শিখিয়েছিলাম, যে বাড়লে আমরা গুণ দেব আর কমলে ভাগ দেব। তো আমাকে খালি বিচার করতে হবে বাড়বে না কমবে। সুদ বেশি হলে আসলও বেশি, ওই জন্য বাড়বে, ওই জন্য গুণ। আর 210 টাকা সুদ যদি 1 মাসে হয়, 1 মাস মানে 12 ভাগের 1 ভাগ বছর, তাহলে আসল কত? 100 ভাগ 7 গুণ 210 গুণ 12 ভাগের 1 ভাগ। 1 বছর হলে যত, 12 ভাগের 1 ভাগ হলে তাকে 12 দিয়ে ভাগ হবে, এই তো। 12 দিয়ে ভাগও যায়, আর 12 ভাগের 1 ভাগ দিয়ে গুণ করাও তাই।
তো আমরা এই যে হিসাবটা করছি দেখো, এবারে আমরা কিন্তু কত টাকা আসল এটা আমরা পেয়ে গেছি ঐকিক নিয়ম। এবার আমরা একটু কাটাকাটি করি, চলো। আমি তো আগেই বলেছি কাটাকাটিটা করতে আমার খুব ভালো লাগে। তো প্রথমে 7 দিয়ে কেটে দিলাম, দেখো 3 7 21। এবার এই 3টাকে আমি যদি 12-র সাথে কাটি হলো 4, এখানে একটা শূন্য কিন্তু আছে দেখো। এই 4কে আবার আমি 100 দিয়ে কাটলে হলো 25। তাহলে আমার এটা হলো এখানে 25, এখানে 10, 250 টাকা। ঠিক আছে, তাহলে আমি যদি 250 টাকা আসল রাখতাম, তাহলে আমার 1 বছরে কত সুদ হতো? আমার 100 টাকা হলে হতো 7 টাকা। আমরা উল্টো করে দেখি না অঙ্কটা ঠিক করলাম কিনা। এবারে আমরা যেটা উল্টো করে করলে অঙ্কটা ঠিক করলাম কিনা এইটা দেখব। যদি আমরা ভুল করি, দেখো কোথায় ভুল করেছি আমরা ধরবো। তাহলে 250 টাকার 12 মাসের সুদ, এটা আমাকে বার করতে হবে। আমার আসল তো 250 টাকা আমি বার করেছি, এটা ঠিক কিনা বোঝার জন্য। তো আমি প্রথমে করব কি, 100 টাকার 12 মাসের সুদ হচ্ছে 7 টাকা, তাই তো? তাহলে 1 টাকার 12 মাসের সুদ হচ্ছে 7/100 টাকা। 250 টাকার 12 মাসের সুদ হচ্ছে 7/100 ইন্টু 250 টাকা। আর 250 টাকার 1 মাসের সুদ কত? 7/100 গুণ 250 ইন্টু 12/1 তাই তো? কতটা একটু লিখি পরিষ্কার করে, 7/100 গুণ 250 গুণ এইটা। দেখি তো আমরা কাটাকাটি করে ওটা 210 টাকা হয় কিনা। এটা কাটলাম, 5 দুগুণে 5 5 25। এটা তোমাদেরকে আমি এমন একটা জিনিস দেখাচ্ছি না, এইটা তোমরা যদি ঠিক করে ফলো করো, তোমরা সারা জীবন ভুলবে না যে কি করে ভুল হয় আর সেই ভুলটাকে কি করে সংশোধন করতে হয়। এটা 5 5 25 আর 5 দুগুণে 10। তাহলে দেখো, এটা তো 210 টাকা হলো না, এটা তো 210 নয়। আমাকে বলেছে 1 মাসের সুদ 210 টাকা। তাহলে আমার এইখানে কোথাও ভুল হয়েছে, এই অঙ্কটা ভুল। তাহলে ভুল যখন হয়েছে, তাহলে ঠিকটা কি? ঠিকটা আমরা কি করে বার করব? চল, ভুলটা কোথায় হয়েছে আমরা বার করার চেষ্টা করি। এবারে আমরা এই যে ধাপে ধাপে 4টে ধাপ করেছিলাম, এই 4টে ধাপের মধ্যে কোনো একটা ধাপে ভুল আছে, এটা আমি তোমাদেরকে একটা ধাঁধার মতো বলে দিলাম। এবার আমরা বার করি। দেখো, 7 টাকা যদি সুদ হয় 1 বছরে, তাহলে আসল হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা সুদ হলে আসল কমে যাবে, এটা ঠিক। 210 টাকা যদি সুদ হয়, তাহলে আসলটা বাড়বে, এটাও ঠিক। আর 210 টাকা যদি 1 মাসে পেতে হয়, তাহলে আসলটা বাড়বে না কমবে বলো তো? আমি তোমাদের এবার একটা গল্পের মতো করে বলি। দেখো, আমি একটা টাকা সুদ চাই, সেটাকে যদি আমি 1 বছরে চাই একরকম, কিন্তু 1 মাসেই যদি আমি সেই টাকাটা চাই একই হারে, তাহলে আমার বেশি টাকা রাখতে হবে, তাই না? আমার আসলটা যদি আমি বেশি না রাখি,
তাহলে আমি 1 বছরে যা পেতাম 1 মাসে একই টাকা আমি পাবো কি করে? তাহলে আমার আসলটাকে বাড়াতে হবে, যাতে 1 বছরে আমি যেটা পেতাম একই হারে হিসাব করলে আমি 1 মাসেও সেটা পাই। অর্থাৎ এখানে যখন 210 টাকার সুদ 1 মাসে অতটা হবে, তখন কিন্তু আসলটা আমার কমবে না, বাড়বে। অর্থাৎ আমার যে লাস্ট যে স্টেপটা, শেষ ধাপটা, এইটা হচ্ছে ভুল। তো ভুল তো লাল দিয়ে দেখাতে হয়, সেই জন্য আমি এটা লাল দিয়ে দেখালাম। মানে এটাতে আমি আমাকেই শূন্য দিলাম। তো শূন্য তো দিলাম, কিন্তু দেখো আমরা তো ভুল থেকেই শিখি। তাহলে আমার এই ভুলটা সংশোধন করতে হবে। আমি কি সংশোধন করব এবার তোমাদের দেখাচ্ছি। এই ভুলটা আমি আমার অভিজ্ঞতায় দেখেছি। দেখো, আমি তো ঠিক স্কুলে পড়াই না, কিন্তু আমিও একসময় নিজে স্কুলে পড়তাম। তো এই যে ভুলটা হয়, এই ভুলটা আমার জানা আছে। তো এই ভুলটা জানা আছে বলে এই ভুলটা কি করে সংশোধন করতে হবে সেইটাকে আমি এভাবে ধাপে ধাপে তোমাদেরকে বোঝাচ্ছি। তো আমি ওপরেরটা একটু মুছে দিয়েছিলাম, ওটাকে আবার করে দিই। দাঁড়াও, এটাকে লাল কালিতে আর লিখবো না, কালো কালিতেই লিখবো এই ধাপটা অন্তত। 100/7, এই রে, আমার কালিটা আর পাল্টানো হচ্ছে না, এটাকে আমার কালো করবো। আচ্ছা, 100/7 গুণ 210, এই অবধি ঠিক আছে। তাহলে 1 মাসে সুদ পেতে গেলে এটা কি হবে দেখো, এটাকে আমি লাল কালি দিয়ে লিখি, কারণ এটাই তো আমার ভুল হয়েছিল। 100/7 গুণ 210, আমার আসলটাকে 12 গুণ করে দিতে হবে, যাতে যেটা আগে 12 মাসে পেতাম এখন আমি 1 মাসেই পেয়ে যাব। তাহলে এবার আমরা হিসাব করি, চলো কাটাকাটি করি। তাহলে দেখো 3 গুণ 12 36, আর 3টে শূন্য, 36,000 টাকা। কোথায় ভুল করে আমরা 250 করেছিলাম, আমার আসলটা তো বেরোলো 36,000 টাকা। এবারে চলো আমরা সেই আগে যেরকম ভাবে মিলিয়েছিলাম আরেকবার মেলাই। তো মেলাতে গেলে আমি কি করব, প্রথম দুটো আমার ঠিক ছিল, 100 টাকার উপর যেটা হিসাব করেছিলাম, 250টা এখন হয়ে যাবে আমার 36,000। তাহলে যেখানে আমার 250 ছিল ওটাকে আমি করব কি, 250-এর জায়গায় 36,000 দিয়ে গুণ করব। কেননা আমার ওটা 36,000 হয়ে গেছে। আর ওটা 1 মাসের সুদ যদি হয়, তাহলে ওটা 12 মাস যত, 1 মাসের সুদ তার থেকে কম, 12/1/1। এবারে চলো তো কাটাকাটি করে দেখি কত। 12 গুণ 3 হচ্ছে 36, এর দুটো শূন্য আর এর দুটো শূন্য আমি করে দিলাম, কেটে দিলাম। তাহলে 3 গুণ 7 21, আর এই একটা শূন্য আছে 210 টাকা। দেখেছো, আমার উত্তরটা মিলে গেল। আমাকে দেওয়া আছে 210 টাকা 1 মাসের সুদ। তার মানে আমার আসল হচ্ছে বা মূলধন হচ্ছে 36,000 টাকা। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা যদিও বা খুব কঠিন অঙ্ক নয়, এই অঙ্কটা দিয়ে আমরা বুঝলাম যে এই হিসাবটা করার জন্য আমাদের মাথা কি করে পরিষ্কার রাখতে হবে, যে একটা জিনিস যদি আমার বাড়ে তাহলে তার উপর যেটা নির্ভর করছে সেটা বাড়বে না কমবে, বাড়লে গুণ, কমলে ভাগ। এই ভুল থেকে আমরা শিক্ষা নিলাম, এর পরের গুলো আর ভুল করব না। চলো এবার আমরা 3 নম্বর অঙ্কটা করি। এটাকে আমি মুছে দিই, এটা তো আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছি, এটা নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো। এবার চলো আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলছে কত বছরে 6,000 টাকা সরল সুদে 10% হারে আহ সুদ হয়ে যাবে 1,800 টাকা। মানে এখানে সময়টা জানতে চাইছে। অর্থাৎ এখানে আমার বলা আছে কি,
আসল হচ্ছে ৬,০০০ টাকা, এটা হচ্ছে সুদের হার, আর এটা হচ্ছে সুদ। তাহলে আমাকে বলছে সময় কত। তো আমি লেখাটা শুরু করব, ছকে বাঁধাটা হচ্ছে কত পার্সেন্ট যেটা দেওয়া আছে। তাহলে আমার 10% হারে সুদ। আমার প্রশ্নটা কত, বছর বা সময় কত। তাহলে ওটাকে আমি সবচেয়ে ডান দিকে লিখব। তাহলে আমি যদি লিখি যে 100 টাকা, দাঁড়াও আমি ছকের মতো করে লিখব। আসল যদি 100 টাকা হয় আর সুদ যদি হয় 10% মানে 10 টাকা, তাহলে সময় হচ্ছে 1 বছর, তাই তো? তাহলে আমার প্রশ্নটা হচ্ছে আসল যদি হয় ৬,০০০ টাকা আর সুদ যদি হয় ১৮০০ টাকা, তাহলে সময়টা কত। দেখো কিরকম ছকে লিখলাম। এইবার এই ছকটাকে আমরা কথায় লিখব। 100 টাকা সুদ 10 টাকা হলে সময় লাগে 1 বছর। তাহলে 1 টাকার সুদ 10 টাকা হলে সময় কত লাগবে, এটাকে আমাদের এইভাবে চিন্তা করতে হবে যে আমি 10 টাকা সুদ চাই, তাতে আমি 100 টাকা প্রথমে রেখেছি, কিন্তু আমি যদি 10 টাকা সুদ চাই আর প্রথমে 1 টাকা রেখে থাকি, তাহলে এই 1 টাকাটা বেড়ে 10 টাকা হতে অনেক সময় লাগবে। 100 টাকাটা 10 টাকা সুদ হতে 1 বছর লাগে, এটা আমার বলে দেওয়া আছে, 10% সুদের হার। কিন্তু 1 টাকা যদি আমি রাখি আর আমি তার থেকে 10 টাকা সুদ চাই, তাহলে আমাকে অনেক বেশি সময় দিতে হবে। 1 টাকা বেড়ে 10 টাকা হতো চারটিখানি কথা না, তাহলে এটা বাড়বে, বাড়বে বলে আমার হলো গুণ, 100 বছর লাগবে। এবারে আমার কিন্তু টাকাটা 1 নয়, টাকাটা ৬,০০০। তাহলে ৬,০০০ টাকার যদি সুদ আমার পেতে হয় 10 টাকা, তাহলে আমার সময়টা কম লাগবে। আমার আসলটা 1 টাকা রাখলে যতটা সময় রাখতো, ৬,০০০ টাকা রাখলে অনেক কম সময়ে আমি এই 10 টাকাটা পেয়ে যাবো, এ কোনো ব্যাপারই না। কিন্তু আমার সুদ 10 টাকায় হলে আমি সন্তুষ্ট নই, আমার সুদ ১৮০০ টাকা। তাহলে ৬,০০০ টাকার সুদ যদি হয় ১৮০০ টাকা, তাহলে আবার সময়টা একটু বেশি লাগবে, তাই না? তাহলে ১ গুণ ১০০ ভাগ ৬,০০০ ইন্টু ১৮০০। অর্থাৎ আমি এখানে কি যুক্তিটা লাগালাম না, আমার যদি আসলটা কমে, একই সুদ পেতে গেলে সময় বেশি লাগবে, আর আমার যদি আসলটা বাড়ে তাহলে আবার সময়টা কম লাগবে, কিন্তু সুদটা আবার যদি বেশি পেতে হয় তাহলে বেশি সময় লাগবে। এই হচ্ছে বাস্তব জিনিসটা। তো সেইটা দিয়ে আমরা হিসাবটা করলাম। এবার চলো টুক করে কাটাকাটি করে ফেলি। এখানে এই দুটোকে কাটলাম, এই দুটোকে কাটলাম, এখান থেকে একটা করে শূন্য কেটে দিলাম, আর ৬ আর ১৮ কেটে হলো ৩। তাহলে ৩ ইন্টু ১০, তাহলে এটা হলো ৩০ বছর। তাহলে ৬,০০০ টাকা যদি আমি 10% রাখি, তাহলে তার ৩০ বছরে ১৮০০ টাকা সুদ হবে, এটা আমি বার করলাম। আমার সময়টা হচ্ছে ৩০ বছরে হবে। ঠিক আছে কিনা টুক করে দেখে নি। এবার দেখো আমি যখন হিসাবটা মেলাচ্ছি, অঙ্কটাকে রিভাইজ করছি, আমি কিন্তু অত লিখবো না, অল্প জাস্ট লিখবো। কিরকম করে লিখবো, এটাকে আমি রাফে লিখবো। এটা আমার রাফ ধরো। আমি লিখবো যে ১০০ টাকার
1 বছরের সুদ 10 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ 10 ভাগ 100 টাকা। 6000 টাকার 1 বছরের সুদ 10 ভাগ 100 ইন্টু 6000 টাকা। আর 6000 টাকার 30 বছরের সুদ কত? 10 ভাগ 100 গুণ 6000 গুণ 30। এবার আমরা একটু কাটাকাটি করে দেখে নিই এটাই 1800 হচ্ছে কিনা। এইটাকে 2 2 কেটে দিলাম। এইটা দেখো একটা শূন্যের গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। এটা কিন্তু হয়ে গেল, এখানে দেখো আছে 60, তাহলে 6 × 3 18, আর 3টে শূন্য 18,000 হয়ে গেল। তাহলে এখানে একটা শূন্যের গন্ডগোল হয়েছে কাটাকাটির সময়। দেখো আবার একটা হিসাবে ভুল, এটা নিয়মে ভুল হয়নি, হিসাবে ভুল হয়েছে। আমরা এই হিসাবটাকে আবার তাহলে করি। এই হিসাবটাকে আমরা ওপরে লিখে করি। এই আসলে যে বোর্ডটাতে আমি করছি না, এই বোর্ডটাতে বেশি জায়গা নেই, এই জন্য একটু আমাকে বাঁচিয়ে করতে হচ্ছে। এই জায়গাটা আমরা হিসাবটা লিখব। তাহলে 1 গুণ 100 ভাগ 6000 গুণ 1800 টাকা দ্বারা আমরা যেটা ভুল করেছি কি বলতো, 10 থেকে যখন 1800 করেছি, আমরা 10 থেকে আমরা আগে ভুল করেছি, মানে হিসাবে ভুল করেছি। আমার সুদটা 10 টাকার থেকে আমি সোজাসুজি 1800-তে নিয়ে গেছি। আমরা করব কি, প্রথমে 10 টাকাটাকে 1 টাকায় নিয়ে যাবো। তাহলে আমরা এটা কি করব দেখো, যদি 1 টাকা হয় তাহলে সুদ কত হবে, এটা আমি এখানে লিখছি। 10 টাকার জায়গায় 1 টাকা যদি হয় তাহলে সময়টা কম লাগবে। 10 টাকা সুদ পেতে যত সময় লাগবে 1 টাকা সুদ পেতে তার থেকে কম সময় লাগবে। আর এটা যদি হয় 1800 টাকা, তাহলে কি হবে, 1 গুণ 100 ভাগ 6000। এটা যদি 1 টাকা হয় আর 1-এর জায়গায় যদি 1800 হয়, তাহলে এবার এটা 1800 দিয়ে গুণ হবে। অর্থাৎ আমরা যা কাটাকাটি করেছিলাম ভুল ছিল না, এই একটা 10 দিয়ে ভাগটা আমার মিস হয়ে গেছিল, এটাকে আমি এনে দিলাম। এখন দেখো আমরা এই যে দুটোই, একটাতে নিয়মের ভুল করেছিলাম, একটা ছোট হিসাবের ভুল করেছিলাম, এটার জন্য কিন্তু আমার অঙ্কটা উত্তর ভুল হয়ে যাচ্ছিল। এটা রিভাইজ করে আমরা কি করে ওই ভুলটাকে শুধরে দিলাম। আচ্ছা, তাহলে দেখো এবারে এখানে আমি কাটাকাটি করছি সব, এটা হয়ে গেল 3 বছর। তাহলে 3 বছরে 6000 টাকা হয়ে যাবে 1800 টাকা সুদ। ঠিক আছে, এবার আমরা আজকের এই শেষ অঙ্ক 4 নম্বর অঙ্কটা করব। একটা নির্দিষ্ট টাকা, অঙ্কের টাকা মানে একটা অ্যামাউন্ট বা পরিমাণ টাকা 3 বছরে তার 4 ভাগের 7 ভাগ হয়ে যায়, তাহলে তার সুদের হার কত? এইটা আমরা প্রথম একটা অঙ্ক করছি যেখানে সুদের হারটা বলা নেই। তো এই নির্দিষ্ট অঙ্কে কত মূল তাও বলা নেই। তাহলে আমরা এটা একটু চলরাশি দিয়ে করি। ধরি আসল হচ্ছে x টাকা, তাহলে তার 3 বছর পরে সুদ যোগ আসল, এটা হলো 7 ভাগ 4 গুণ x টাকা। তাহলে সুদ কত 3 বছর পরে? 3 বছরের সুদ কত বলো? এই যতটা আমি পেলাম, দাঁড়াও
এটাকে একটু মুছে লিখি। যতটা আমি পেলাম 7x ভাগ 4, এটা হচ্ছে সুদ যোগ আসল বিয়োগ আসল করে দিলে শুধু সুদটা পড়ে থাকে, এতটা আমি পেলাম। তাহলে সুদ যোগ আসল মিলে যত, তার থেকে আমি আসলটা বাদ করে দিলাম, শুধু সুদটা পড়ে থাকে। এটা কত? তাহলে আমি বিনিময় নিয়মটা ব্যবহার করব। দেখো x মানে হচ্ছে 1 গুণ x, তাহলে 7 ভাগ 4 বিয়োগ 1, একটা এলো এখান থেকে, এই পুরোটা x দিয়ে গুণ হয়ে যাচ্ছে। 7 ভাগ 4 বিয়োগ 1 হচ্ছে 3/4 x। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, এখানে লেখাটা লিখি চলো ওই অঙ্কের, যে যদি আমার আসল হয় x টাকা, তাহলে 3 বছরের সুদ 3x/4 টাকা। আমাকে সুদের হার কত বার করতে হবে, মানে আমাকে বার করতে হবে যদি আসল 100 টাকা হয় তাহলে 1 বছরের সুদ কত, সেটাই সুদের বার্ষিক হার। তাহলে আসল 1 টাকা যদি হয় তাহলে কি হবে, 3x/4, 3x ভাগ 4, এটা ভাগ হয়ে যাবে, মানে এটা উল্টে যাবে, কেননা 1 মানে তো কমে গেল। আর আসল যদি 100 টাকা হয় তাহলে আবার বেড়ে যাবে 1-এর থেকে। এইখানে আমরা লিখি চলো, 3x ভাগ 4 গুণ 1/x ইন্টু 100 টাকা। আর আসল যদি 100 টাকা হয়, চলো এটা আমাদের লাস্ট স্টেপ, তো এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা লাল দিয়ে লিখি। আসল যদি 1 টাকা হয়, 100 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে? তাহলে 1 বছরের সুদ কত হবে না, 1 বছরের সুদ হবে 3 বছরের যা, তার থেকে 1 বছরের সুদ কম হবে, তাহলে আমার ভাগ করতে হবে। তো সেটাই আমি করব, এই জিনিসটা উপরের জিনিসটাকে লিখব, তাকে আমি কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব। 3 বছরে অত হলে 1 বছরে কত, 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ যা, 3 ভাগের 1 ভাগ দিয়ে গুণ করাও তাই, কেননা ভাগের উল্টোটা হলো গুণ। এবার চলো কাটাকাটি করে নিই। দেখো কি সুন্দর, চলরাশি x x কেটে গেল, আবার 3 3 কেটে গেল, আর 4 আর 100 কেটে গিয়ে হলো 25। তাহলে 100 টাকার 1 বছরের সুদ আমার হলো 25 টাকা, অর্থাৎ আমার সরল সুদের হার 25%। খুব বেশি। কেন এত বেশি বলো তো? একটা টাকা 3 বছরে প্রায় দুগুণ হয়ে গেছে। এটা তো চারটিখানি কথা নয়, তার জন্য সুদের হার অনেক বেশি লাগে। তাহলে আমরা আজকে যে অঙ্কগুলো করলাম, এই অঙ্কগুলো থেকে দেখলাম যে শতকরা, সেটাকে ব্যবহার করে আমরা এই যে ব্যাংকের হিসাবপত্র, সুদের অঙ্ক, এটা কিভাবে করতে পারি। পরের দিন আমরা আবার হাজির হব এই ধরনের আরো কিছু অঙ্ক, যেগুলো এগুলোর থেকে হয়তো আরেকটু অন্যরকম ভাবে হিসাব করতে হতে পারে, সেই অঙ্কগুলো আমরা কষব। আজকে তাহলে আমরা এইখানেই শেষ করি, আবার দেখা হবে পরের দিন।